আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো। তোমার কোলের পিচ্চিটা কে? ছবির মধ্যে দেখা যায়। ম্যাম ওইটা আমার ভাই, ছোট ভাই। তাই না? আচ্ছা, ঠিক আছে। তো দেখি সবাই তো প্রতিদিন ক্লাসে লেট করে জয়েন করে। আমি শুরু করতে চাচ্ছি। আমাদের একটা পড়া ছিল মনে হয় ভেসেল গুল, তাই না? জি ভেসেল ম্যাম তিনটার মূল কথা আহ পড়া ছিল তো। আর মূল কথাগুলো আমি একটু জানতে চাইবো আজকে। আর একটু দেখি আমরা, দেন আমরা নতুন পড়ায় যাব। কারা কারা জয়েন করে ভেসেলটা একটু ধরে দেন আমরা নতুন পড়ায় যাব। আচ্ছা, স্ক্রিনে অবশ্য ভেসেল এখন রাখবো না, তাহলে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের একটা পড়া ছিল, আমি বলেছিলাম যে ভেসেল যে 1 এবং 2 সেটার মূল কথাটা আমি একটু ধরবো, ধরে দেন নেক্সট টপিকসে যাব। এটাই আমাদের হয়তো এই এই চ্যাপ্টারের লাস্ট, ব্যাংক গ্রাহক সম্পর্ক। এরপরে তোমার আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা জয়েন করেছো মাত্র 2 জন। তো দুজনের কাছে একটু জানি যে ভেসেল বলতে কি বোঝো। প্রথমে আমাকে রাইসা বলো যে তুমি ভেসেল বলতে কি বোঝো। ভেসেল 1 বা 2, যখন পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসছে ভেসেল বলতে কি বোঝো, তখন তুমি কিভাবে বলবে? ম্যাম ওইটার কি ফুল মিনিংটা বলতে হবে? না, মিনিংটা বলতে হবে, এটা সংজ্ঞাটা আমি দাগিয়ে দিয়েছিলাম। এটা সংজ্ঞা, দেখবে যে আমার বইতে একদম মার্কার দিয়ে মার্ক করা ছিল, ওই সংজ্ঞাটা বলতে হবে। আর তোমাদের জ্ঞানমূলকের প্রশ্নেও আছে এটা। ভেসেল ম্যাম কি? এটা বললে হবে তালিকাভুক্ত ব্যাংকসমূহ সমূহের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করে ব্যাসেল। হ্যাঁ, সুন্দর করে বলো, এটাই বললে হবে। ধরো আমি প্রশ্ন করেছি তোমাকে ভেসেল বলতে কি বোঝো, অথবা প্রশ্নটা এরকম হতে পারে ভেসেল 1 ও 2 বলতে কি বোঝো। 1ও আসতে পারে, 2ও আসতে পারে, অথবা শুধু ভেসেল আসতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আবার সুন্দর করে বলো। ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য হুম। প্রবর্তিত নির্দেশনা হলো ব্যাসেল। বিএসআই কর্তৃক যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে আমরা বলছি ভেসেল। দেখো, এখন তো তোমাদের সামনে বই ওপেন করা আমি জানি, তাও সুন্দর করে বলতে পারলাম না। দেখো, এই যে দেখো উপরে উপরে তো আমার বইয়ে যে মার্ক করা যে বিষয়টা, যেখানে আমি তোমাদেরকে পড়ানোর সময় দেখাইছি যে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার বিষয়টি নিশ্চিত করার জন্য ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সংক্ষেপে বিআইএস প্রবর্তিত নির্দেশনা বা বিধিবিধান, যা ভেসেল 1 ও ভেসেল 2 নামে পরিচিত। ঠিক আছে, তো তোমাদের যদি প্রশ্ন হচ্ছে ভেসেল কি, তখন তোমরা এইটুকু দিবা। সেটা হতে পারে শুধু ভেসেল, হতে পারে ভেসেল 1 ও শুধুমাত্র ভেসেল 2। এখন ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, এটাকে তুমি বিআইএস ও লিখতে পারো, কিন্তু একবারই তুমি এই শব্দটা শিখে নাও, কারণ তোমার এরকম প্রশ্ন আসতে পারে বিআইএস এর পূর্ণ রূপ লিখো, বা এমসিকিউ তে আসতে পারে নিচের কোনটি বিআইএস এর পূর্ণ রূপ। সেক্ষেত্রে তোমার এটা এটা তোমার জানাই লাগবে, ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। ঠিক আছে, আচ্ছা। তো এই রাইসা, তোমাকে লাইসা বলে ফেলি। আচ্ছা, এখন ফারজানা। ফারজানা, আমরা জানি যে ভেসেলের তোমার তিনটা মূল বিষয় আছে বা তিনটা পিলার আছে। তুমি শুধু ওই তিনটা পিলারের নামগুলো আমাকে বলো, কি কি মূল বিষয় ভেসেলের মধ্যে সংযুক্ত আছে। মিস ক্যাপিটাল এন্ড ডিফার্ম প্রণয়ন ওইটা। ভেসেলের তিনটা মূল বিষয়, এই দেখো, পিলার 1 বা স্তম্ভ, এইগুলাই ভেসেল তিনটা মূল বিষয়। এরকম করে তিনটা মূল বিষয় আমরা পড়েছিলাম। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে দাগিয়ে বলেছিলাম যে কতটুকু দিবা, কতটুকু আর দেওয়ার দরকার নেই।
এটার মূল বিষয় যেমন জি ম্যাম। প্রথমটা মূল বিষয় হচ্ছে ন্যূনতম মূলধন পর্যাপ্ততা নিশ্চিতকরণ। দেখো তোমরা আসলে এটা বাসায় পড়ো না, এই কারণে তোমরা আমার প্রশ্নটাই বুঝতে পারছো না, কিন্তু এগুলো হচ্ছে একদম বেসিক। যে ব্যাসেল কি, ব্যাসেল তিনটার মূল বিষয় কি, প্রথমটার মূল মূল বিষয় তিনটা। একটা হচ্ছে পিলার এক, এটাকে ইংরেজিতে বলছে পিলার এক, বাংলায় হচ্ছে স্তম্ভ এক। সেটার মূল বিষয় হচ্ছে ন্যূনতম মূলধন পর্যাপ্ত নিশ্চিতকরণ। সেখানে বলা হয়েছে যে ব্যাংক সমূহের আহ, যে মূলধন আছে সেটা অবশ্যই তোমার পর্যাপ্ত হতে হবে, যাতে জনগণের আমানতের টাকা ঝুঁকির মধ্যে না পড়ে। মানে ব্যাংকের নিজের একটা মূলধন থাকতে হবে যাতে আমাদের আমানত ঝুঁকির মধ্যে না পড়ে। তো সেখানে আহ কয়েকটা বিষয়, যেমন আমি বলেছি দুইটা দিনই হবে এখানে, যে পরিশোধিত মূলধন কমপক্ষে 400 কোটি টাকা রাখতে হবে। আর তোমার হচ্ছে খেলাপি ঋণ বা মন্দা ঋণের উপর 10% প্রভিশন রাখতে হবে। তো এইটুকু পড়া যদি আমরা 2-3 বার না পড়ি তাহলে এটা কারো পক্ষে পারা সম্ভব না, কারণ ব্যাসেল তুমি বানিয়ে লিখবা, তোমাকে কেটে একদম জিরো দিয়ে দিবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে তোমার একটা আইন। আমি কিন্তু এর আগে এরকম বলিনি। দেখো যখন ব্যাংকের গুরুত্ব, তাৎপর্য, তারপর দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব, তখন কিন্তু বলেছি যে নিজের মতো লিখতে পারবা, কিন্তু এখানে হচ্ছে তোমার মূল কথাটা লিখতে হবে। যখন বলবো মূল বিষয় তখন এই যে পয়েন্টটা তো অবশ্যই বলতে হবে, ন্যূনতম মূলধন পর্যাপ্ততা নিশ্চিতকরণ। তারপরে হচ্ছে যে ব্যাংকগুলোর জন্য ন্যূনতম মূলধন অবশ্যই একটা থাকতে হবে, যাতে আমাদের আমানতকারীদের যে টাকা সেটা ঝুঁকির মধ্যে না পড়ে। সেখানে আমি ক আর খ দিতে বলেছি, আবার খ এর মধ্যেও অর্ধেক এই নিচের অংশ থেকে বাদ দিয়ে দিয়েছি। আমি খুব সহজ করে তোমাদেরকে এটা পড়ানোর চেষ্টা করেছি। এরপরে দেখো মূল বিষয় 2 নাম্বার যেটা তদারকি পর্যালোচনা করা, সেখানে মূল বিষয় ছিল যে পিলার একের যে নিয়ম কানুন গুলো আছে সেগুলা ব্যাংকগুলো ঠিক মতো পালন করছে কিনা, সেজন্য সবসময় একটা তদারকি বা সুপারভিশন তোমাকে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। এরপরে দেখো পিলার 3, এটাকে বলা হয়েছে যে বাজার শৃঙ্খলা বজায় রাখা। বাজার শৃঙ্খলা বলতে কি বোঝাচ্ছে, যে ব্যাংকগুলো তাদের কাজ স্বচ্ছতার সাথে করবে, কোনো রকম 2 নম্বরে বা অস্বচ্ছ কাজ এখানে হবে না। তার মানে হচ্ছে ব্যাংকগুলো তাদের আর্থিক অবস্থা, তাদের ঝুঁকি এই সম্পর্কে একটা বুলেটিন বা রিপোর্ট বা প্রসপেক্টাস প্রকাশ করবে, যেটা সম্পর্কে গ্রাহকরা জানতে পারবে যে এই ব্যাংকটার ঝুঁকি কিরকম, বা তোমার হচ্ছে যে এই ব্যাংকটার মুনাফা বা আর্থিক অবস্থা কিরকম। এই কথাই, এগুলোই হচ্ছে ব্যাসেলের মূল কথা, ঠিক আছে, অনেক বড়, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে এটা ছোট করে পড়িয়েছি যাতে তোমাদেরকে বুঝতে সুবিধা হয়, কিন্তু বাসায় যদি একদম না পড়ো পরীক্ষার সময় সো টাফ হবে এগুলো অ্যান্সার করা, ঠিক আছে, আমি তো কলেজ খুললে এগুলো রিপিট করতে পারবো না। আর তোমরা কিন্তু দেখেছো যে আমাদের সিলেবাসটা আসলে অনেক বড়। আর হচ্ছে আমাদের আসলে প্রতিদিনই প্রতিটা সাবজেক্ট ক্লাস হয়, কলেজ স্কুলে দেখতে পারবা, কিন্তু অনলাইনে হচ্ছে তোমরা মাত্র 2 দিন ফিনান্স ক্লাস করছো। তো এতদিনে কলেজ স্কুলে থাকলে তোমাদের 7-8টা অধ্যায় শেষ হয়ে যেত। সেই হিসাবে কিন্তু আমরা অনেক পেছনে আছি, কারণ আমরা সপ্তাহে মাত্র 2টা ক্লাস করছি। আচ্ছা, এখন তো এই একই টপিক আমি বারবার পড়াতে পারবো না, তোমাদের সমস্যা থাকলে ইউটিউবে তো এটা লোড করা আছে, সেটা দেখে আবার পড়ে নিবা। কিন্তু আজকে কেউ পড়ো নাই, মাত্র জয়েনই করেছে 2 জন। আমি এখন পরের টপিকসে যাচ্ছি, ব্যাংক গ্রাহক সম্পর্ক। এটাও একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা আমরা একদম লাস্ট টপিকস আমাদের। দেখো ব্যাংক এবং গ্রাহক সম্পর্ক, এটা বলতে বোঝায় যে ব্যাংকে যে ব্যক্তি কাজ করে তাকে তো আমরা ব্যাংকার বলছি, আমরা সবাই জানি। আর গ্রাহক হচ্ছে যারা ব্যাংকে আমরা বিভিন্ন সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে ব্যাংক ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যাংকার বলে।
অন্যদিকে গ্রাহক বলতে ব্যাংক হিসাব পরিচালনা করে ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়। আচ্ছা, যারা আমরা ব্যাংকের বিভিন্ন হিসাব বা অ্যাকাউন্ট ওপেনের মাধ্যমে ব্যাংকের সাথে রিলেটেড থাকি তারাই হচ্ছে ব্যাংকের গ্রাহক। এখন দেখো, ব্যাংক গ্রাহকের সম্পর্ক এরকম হওয়া উচিত যাতে একে অপরের ফিনান্সিয়াল তথ্যগুলো কেউ কারো কাছে না লুকায় বা কোনো কিছু হাইড না করে। তো এই যে এটা আমরা কেন করছি, কারণ একটা গ্রাহক সম্পর্কে যদি একটা ব্যাংক ভালো জানতে না পারে তাহলে কিন্তু একটা ব্যাংকের ব্যবসায় সফল হওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া সরকারের কিছু তোমার আহ বাধ্যবাধকতা থাকে। অনেক সময় সরকার কোনো ব্যক্তির ফিনান্সিয়াল অবস্থা সম্পর্কে একটা ব্যাংকের কাছে জানতে চাইতে পারে। ধরো আমরা দেখি না যে কোনো কোনো ব্যক্তি দুর্নীতির মাধ্যমে কোনো ব্যাংকে 500 কোটি, 1000 কোটি টাকা বা আহ, কোনো টাকা ব্যাংক থেকে পাচার করে দিয়েছে। তো এই ধরনের কাজ যাতে না হয়, এই কারণে কিন্তু ব্যাংক আর গ্রাহকের একটা সম্পর্ক সরকার থেকেই বলা হয় যে তুমি তোমার গ্রাহককে জানো, নো ইউর কাস্টমার। এই যে যে বিষয়টা, এটা নিয়ে আসলে এই টপিকটা আমাদের, যে একটা ব্যাংককে বা ব্যাংকারকে তোমার গ্রাহক সম্পর্কে জানতে হবে। তো ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ক কি সেটা হচ্ছে আমরা এই টপিকস পড়লে জানতে পারবো। দেখো এখানে বলা হয়েছে কোনো গ্রাহক কোনো আমানতকারী বা ঋণ গ্রহীতা বা অন্য কোনো ব্যাংকিং সেবা গৃহীতাও হতে পারে। হ্যাঁ, গ্রাহক বলতে কি বোঝাচ্ছে? গ্রাহক বলতে ম্যাম বোঝাচ্ছে, ভোক্তা আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা বা ভোক্তা। এই তো, প্রশ্ন করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো। গ্রাহক বলতে বোঝাচ্ছে যে আমরা যারা আমানতকারী বা যারা ঋণ নিচ্ছে বা যে কোনো ব্যাংকে, তুমি যে কলেজের বেতনটা ব্যাংকে দিতে যাচ্ছ তুমিও একটা গ্রাহক ব্যাংকে, ঠিক আছে? আর ব্যাংক হলো আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকে আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, সেটা আমরা আগেই শিখে এসেছি। কারণ ব্যাংক হচ্ছে তোমার আহ, আমাদের যে টাকাটা সেটা, আর যাদের ঋণের প্রয়োজন আর যাদের আমানত রাখে, এই দুজনের মধ্যে একটা লিঙ্ক আপ করে, এই জন্য বলা হচ্ছে মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যাংকের আসলে নিজস্ব কোনো টাকা নেই, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই। ওই যে তোমার যেই টাকাটা আমরা দেখলাম বেসেল ওয়ানে পরিশোধিত মূলধন হিসেবে জমা রাখে, ওইটা ছাড়া আসলে ব্যাংকের নিজস্ব টাকা দিয়ে ব্যাংক ব্যবসা করে না। ব্যাংক আসলে তোমার গ্রাহকের টাকা দিয়ে ব্যবসা করে। এই জন্য বলা হয় ব্যাংক একটা আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। এর একদিকে থাকে আমানতকারী, যারা তাদের অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে জমা রাখে ও প্রয়োজনে উত্তোলন করে। যেরকম আমরা আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ব্যাংকের আমানতকারী, যারা আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখি এবং প্রয়োজন হলে টাকাটা উঠাই এবং অন্যান্য ব্যাংকিং সেবার সুবিধা গ্রহণ করে। অন্যান্য ব্যাংকিং সেবার সুবিধা যেমন কখনো ইচ্ছা হলো আমি টাকাটা ট্রান্সফার করলাম, ঠিক আছে, বা টাকাটা হচ্ছে আমি এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে পাঠালাম, এই যে যে সুবিধাগুলো আমি নিচ্ছি এগুলো, তাহলে আমি ব্যাংকের গ্রাহক হয়ে যাচ্ছি। অন্যদিকে থেকে ঋণ গ্রাহক, মানে যেটা বলছিলাম, একজন হচ্ছে টাকা জমা রাখছে আর একজন হচ্ছে ঋণ নিচ্ছে, আর এই দুইয়ের মাঝখানে আছে হচ্ছে ব্যাংক। এই জন্য ব্যাংককে বলা হচ্ছে আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান। এটা বোঝানোর কারণ হচ্ছে এটা একটা অনুধাবনের প্রশ্ন। ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা একটা অনুধাবনের প্রশ্ন, সেখানে কিন্তু আমাদের এই কথাগুলো আনতে হবে যে একদিকে থাকে আমানতকারী এবং অন্যদিকে থেকে ঋণ গ্রাহক, এবং এই দুইয়ের মাঝখানেই থাকে তোমার ব্যাংক। ব্যাংক আমাদের কাছ থেকে আহ তোমার হচ্ছে কম সুদে বা কম লাভ প্রদান করে আমাদেরকে, যারা আমরা গ্রাহক। আর যারা ঋণ নিচ্ছি তাদের কাছ থেকে বেশি সুদ আদায় করে। ঠিক আছে, তার মানে আমাদেরকে থেকে দিচ্ছে কম আর নিচ্ছে বেশি। উভয়ের মধ্যকার মার্জিন বা পার্থক্যই হচ্ছে ব্যাংকের আয়। দেখো, তার মানে একজনের কাছ থেকে বেশি নিচ্ছে আর একজন কম দিচ্ছে, তাহলে যেটা থেকে যাচ্ছে সেটাই হচ্ছে ব্যাংকের আয়। এবং এই কাজটা করে বলেই ব্যাংকে বলা হচ্ছে যে আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, কারণ দুজনের মাঝখানে থেকে সে আয়টা বের করে নিচ্ছে, যা থেকে বিভিন্ন খরচ ক্ষতি বাদ দিয়ে ব্যাংকের মুনাফা বা ক্ষতি হিসাব করা হয়। তাই আমানতকারী গ্রাহক না থাকলে যেমন ব্যাংকার ব্যাংক ব্যবসা গড়ে তুলতে পারবে না, তেমনি ঋণ গ্রাহক না থাকলেও আমানত হিসেবে জমাকৃত অর্থ ব্যাংক খাটিয়ে আয় করতে সমর্থ হবে না। তার মানে বুঝতেই পারছো, একটা ব্যাংকের আমানতকারীও থাকতে হবে, ঋণ ঋণ যে গ্রাহক
তাও থাকতে হবে, কারণ তো ব্যাংক ব্যবসা করতে পারবে না। ব্যাংকে যেরকম মানুষকে ঋণ দেওয়ার প্রয়োজন আছে, তেমনি আবার আমানতও বা হিসাব খোলারও প্রয়োজন আছে। তাই ব্যাংক ব্যবসায় ব্যাংক গ্রাহক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এরূপ সম্পর্ক নিম্নভাবে বর্ণনা করা হলো। তো এখন তো আমরা দেখলাম উপরের এই যে কথাগুলা, এখানে আসলে আমরা দেখলাম যে ব্যাংক হচ্ছে তোমার এরকম একটা প্রতিষ্ঠান যে হচ্ছে তোমার আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, যে আমানতকারী এবং ঋণ গ্রহীতার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে এবং কম সুদে তোমার ঋণ গ্রহণ করছে, বেশি সুদে ঋণ দিচ্ছে। আচ্ছা, একটু দরজাতে আসবে। সরি মেয়েরা, দরজা আসলে ময়লা আসছিল আমার বাসায়, তো আমি একা, তো দরজাটা আমি সবসময় ময়লা দিয়ে বসে আজকে ভুলে গিয়েছি। আচ্ছা, তো দেখো যেটা বলছিলাম উপরের প্যারাটায় আমরা একটু জানতে পারলাম যে ব্যাংক একটা আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। হচ্ছে তোমার কম সুদে আমাদের কাছ থেকে আমানত রাখে আর বেশি সুদে মানুষকে ঋণ দেয়। আর এই দুইয়ের পার্থক্যই হচ্ছে তোমার ওর মুনাফা। ঠিক আছে, আর আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, গ্রাহককে, গ্রাহক হচ্ছে ব্যাংকের আমানতকারী বা ঋণদাতা বা অন্য যে কোনো ব্যাংকিং সেবা গ্রহীতাই হচ্ছে ব্যাংকের গ্রাহক। ঠিক আছে, আরেকটা জিনিস জানতে পেরেছি, ব্যাংকারকে, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যাংকের ব্যবসার কাজে নিয়োজিত তাকে আমরা ব্যাংকার বলছি। তো এখানে কিন্তু আমরা দুইটা জ্ঞানমূলকের প্রশ্ন এবং একটা অনুধাবনের প্রশ্ন পড়ে ফেলেছি, ঠিক আছে, এইটুকুর মধ্যে। তো দেখো যারা ক্লাস করছে না তারা কিন্তু এটা বুঝতে পারবে না, তারা হচ্ছে যে সেই বইয়ের পেছনে খুঁজবি এ করবে, কিন্তু এখানে বুঝে নিলে একবার পড়লেই হয়ে যাচ্ছে। এখানে দুইটা জ্ঞানমূলক অলরেডি এবং একটা অনুধাবনের প্রশ্ন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা ব্যাংক গ্রাহকের যে সম্পর্ক আছে সেটাকে আমরা নিচে এইভাবে বর্ণনা করতে পারি, মানে পয়েন্ট আকারে দেখাবো যে ব্যাংক আসলে গ্রাহকের সাথে কি কি সম্পর্ক ব্যাংকের হয়। দেখো, প্রথমটাই বলেছে পাওনাদার দেনাদার সম্পর্ক, অর্থাৎ আমানতকারী পাওনাদার এবং ব্যাংক দেনাদার। আচ্ছা, এখন তুমি ধরো ব্যাংকে একটা হিসাব খুলেছো, প্রতি মাসে মাসে 500 টাকা জমা রাখছো, 1 বছর রাখবা, তুমি হচ্ছে তাহলে কি বলতো আমানতকারী এবং তুমি হচ্ছে পাওনাদার। সেই ক্ষেত্রে ব্যাংক হচ্ছে আবার তোমার কাছে দেনাদার, কারণ ব্যাংক কিন্তু তোমার টাকা জমা রাখছে তোমার কাছ থেকে, কিন্তু আবার তাকে তোমার টাকাটা ফেরত দিতে হবে। আবার ঋণ গ্রাহক দেনাদার, ব্যাংক পাওনাদার আবার উল্টা হয়ে যাবে। যখন তুমি ব্যাংকের থেকে 1000 টাকা ঋণ নিবা, তখন তুমি কি হয়ে যাবা, তুমি ব্যাংকের থেকে 1000 টাকা ঋণ নিলে তুমি হয়ে যাবা ব্যাংকের দেনাদার, আর ব্যাংক হয়ে যাবে আবার তোমার কাছ থেকে পাওনাদার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, খুবই ইজি। তুমি যখন ব্যাংকে হ্যাঁ টাকা তুমি যখন ব্যাংকে টাকা জমা রাখবা তখন তুমি হয়ে যাবে পাওনাদার, আর ব্যাংক হবে দেনাদার। আবার যখন তুমি ঋণ নিবা, অ্যাকাউন্টিং এ করো না যে ডেবিট ক্রেডিট, তখন কিন্তু যে এই ধরনের এগুলো আমরা তখন সেখানে শিখে এসেছি। আবার যখন ব্যাংক থেকে তুমি ঋণ নিবা তখন তুমি হয়ে যাবে দেনাদার আর ব্যাংক হয়ে যাবে পাওনাদার। তার মানে এটা একটা দেনাদার আর পাওনাদারের সম্পর্ক ব্যাংকের সাথে গ্রাহকের আছে। এরপর 2 নম্বর সম্পর্কটা দেখো, গ্রাহকের অর্থ সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে সম্পর্ক। আচ্ছা, তো আমরা কিন্তু জানি যে ব্যাংকের কাছে আমরা আমাদের মূল্যবান সম্পত্তি জমা রাখতে পারি, তাই না? এটা আমরা ব্যাংকের গুরুত্বের মধ্যে পড়ে এসেছি, যেমন মূল্যবান দলিল পত্র, আমাদের বাসার মূল্যবান গোল্ড বা স্বর্ণ অলংকার, ঠিক আছে, বা শেয়ার সার্টিফিকেট, এগুলো আমরা ব্যাংকে জমা রাখতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক আবার আমাদের সম্পদের তত্ত্বাবধায়ক হিসেবে হয়ে যায়, মানে আমাদের সম্পদটাকে তত্ত্বাবধান করছে, তাহলে এটা একটা সম্পর্ক হতে পারে। এক একটা দৃষ্টিকোণ থেকে গ্রাহকের সাথে এক একটা সম্পর্ক হচ্ছে। তুমি আমানতও খুললা না, তুমি হচ্ছে ঋণও নিলা না, ব্যাপার না, তুমি ব্যাংকে তোমার গোল্ড গুলো জমা রেখেছো, তাহলে তোমার সাথে ব্যাংকে তত্ত্বাবধায়ক সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা সম্পর্ক দেখো, গ্রাহকদের ওসি, ওসির ইংরেজি শব্দ হচ্ছে ট্রাস্টি। আচ্ছা, এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। দেখো,
অর্থ সম্পদ ছাড়াও লকার সুবিধার মাধ্যমে স্বর্ণ অলংকার সহ মূল্যবান সম্পদ ও দলিল পত্রের সংরক্ষণকারী। দেখো এই জিনিসটা গ্রাহকদের দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে। তুমি কিন্তু ব্যাংকে অনেক ট্রাস্ট করে বা বিশ্বাস করে তুমি হচ্ছে যে তোমার অর্থ সম্পদ ছাড়াও, যেটা আমি আগের পয়েন্টে কিছুটা বলে দিয়েছি, লকার সুবিধা প্রদানের মাধ্যমে স্বর্ণলঙ্কার সহ মূল্যবান সম্পত্তি ও দলিল সংরক্ষণ করছো। তার মানে তুমি ব্যাংকে ট্রাস্ট করছো, ঠিক আছে? এই যে ট্রাস্ট করছো না, তাহলে তোমার সাথে হয়ে গেল ট্রাস্টি বা ওসি সম্পর্ক। মানে একদিকে তোমার তত্ত্বাবধায়ক হয়ে গেলে, আরেকটা হচ্ছে তোমার সাথে একটা ওসি বা ট্রাস্টি বা বিশ্বস্ততার সম্পর্ক আমরা বলতে পারি, ঠিক আছে? এই দুইটা আসলে মূলত একই কথা, শুধুমাত্র দুইটা পয়েন্টে ভেঙে রেখেছে। তত্ত্বাবধায়ক আর ট্রাস্টির মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। তোমরা ভিতরে পড়াগুলো দেখিয়ে বুঝতে পারছো দুইটা পয়েন্টের মূল কথা একই। ট্রাস্টি হচ্ছে এরকম ব্যক্তি বা প্রতিষ্ঠান যাকে আমরা বিশ্বাস করি, তাহলে ব্যাংককে আমরা বিশ্বাস করছি, যেহেতু তাকে আমরা বিশ্বাস করছি তাহলে সে হয়ে গেছে আমার কি ট্রাস্টি, কারণ তার কাছে আমি অর্থ সম্পদ ছাড়াও লকারের মাধ্যমে স্বর্ণ অলংকার বা মূল্যবান দলিলপত্র জমা রাখছি। এরপর দেখো বলা হচ্ছে যে গ্রাহকদের প্রতিনিধি হিসেবে সম্পর্ক। অনেক সময় ব্যাংক গ্রাহকের হয়ে অনেকগুলো কাজ করে থাকে, যেমন গ্রাহকের পক্ষে চেকের অর্থ আদায় কিরকম, মানে আহ ধরো তোমাকে তুমি একজনের কাছে 5,000 টাকা পাও, ওই টাকাটা তোমাকে নগদে না দিয়ে 5,000 টাকা তোমাকে চেকে দিয়ে দিল, তাহলে তুমি এই চেকটা ভাঙাবা কোথায়? অবশ্যই ব্যাংকে নিয়ে। তাহলে তোমার পক্ষে চেকের অর্থ আদায়টা কে করে দিচ্ছে? ব্যাংক। পাওনা পরিশোধও ব্যাংক করে দেয়, ঠিক আছে? এরপরে দেখো বিলের স্বীকৃতি প্রদান এটা একটু বুঝিয়ে দেই, এটা কিরকম। ধরো আমরা বিনিময় বিল বানিয়েছি, ঠিক আছে, বা ব্যাংক ড্রাফট বানিয়েছি বা এলসি ওপেন করেছি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই বিলের স্বীকৃতি বলতে বোঝায় যে ব্যাংক নিজে হচ্ছে দায়িত্ব নিচ্ছে যে নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রাহকের হয়ে সে প্রদান করবে। এই যে নির্দিষ্ট সময় পরে, ধর এই মাসের পরে 5,000 টাকা তোমার হয়ে ব্যাংক প্রদান করবে, বা তোমার না পারলে তোমার হয়ে ব্যাংক প্রদান করবে, এই যে বিলটা লিখে ব্যাংক একটা ব্যাংকের সিল স্বাক্ষর দিয়ে দিল, এটাকে আমরা বলছি বিলের স্বীকৃতি প্রদান। আর এটাই কিন্তু এলসি, এটাই কিন্তু তোমার ব্যাংক ড্রাফট, ঠিক আছে? মূল কথা কিন্তু এটাই। তার মানে চিন্তা করো, ব্যাংক আমাদের পক্ষে হয়ে পাওনা আদায় করে বা পাওনা পরিশোধ করে। তোমরা যে কলেজে বেতন দিচ্ছ, কোথায় বেতন দিচ্ছ বলতো? সোনালী ব্যাংকে বেতন দিচ্ছ। তো সোনালী ব্যাংকে যে তুমি বেতন দিচ্ছ, এটা কিন্তু আহ আমাদের পক্ষে, মানে গ্রাহকের পক্ষে ব্যাংক কিন্তু পাওনা আদায় করছে, ঠিক আছে? আবার সোনালী ব্যাংক আমাদের টিচারদের বেতন পরিশোধ করে দিচ্ছে। এটা কি করছে বলতো? কলেজের হয়ে সোনালী ব্যাংক তোমার হচ্ছে আমাদের বেতনটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বেতনটা পরিশোধ করে দিচ্ছে। তার মানে এইগুলো হচ্ছে ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ। তোমাদের এই যে কলেজের বেতনটা আদায়, তারপর আমাদের টিচারদের বেতন দেওয়া, এইগুলো হচ্ছে ব্যাংক প্রতিনিধি হিসেবে কাজ করে। বা কলেজের যদি কেউ কোনো ঠিকাদার বা কোনো কন্ট্রাক্টর যদি কলেজকে কোনো চেক দেয়, সে চেকের অর্থ আদায় করা বা পরিশোধ করা, এগুলো সম্পূর্ণ দায়িত্বই হচ্ছে তোমার ব্যাংক। আর এই দায়িত্বটা কি হিসাবে সে নিচ্ছে? গ্রাহকদের প্রতিনিধি হিসাবে। এরপরে দেখো বলেছে ব্যাংকিং সেবা সরবরাহকারী হিসেবে সম্পর্ক। দেখো বলেছে বর্তমানকালে ব্যক্তিগত প্রয়োজন ছাড়া ব্যবসা বাণিজ্যে যে বহুমুখী ব্যাংকিং সেবা সুবিধা প্রয়োজন পড়ে তার সরবরাহকারী ইত্যাদি। তো এখানে আসলে অনেক বিষয় আছে। এখানে বলে না যে বর্তমানকালে শুধুমাত্র যে ব্যাংক তোমার ব্যক্তিগত প্রয়োজনে কাজ করছে, ব্যবসা বাণিজ্যে কিন্তু অনেক কাজ করছে। আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন ধরনের ব্যাংক আছে, আমরা ব্যাংকের শ্রেণী বিভাগে দেখেছি ব্যাংক বিভিন্ন কাজ করছে। তাহলে যতগুলো কাজ ব্যাংক গ্রাহকের হয়ে করছে, এই কাজগুলো কিন্তু তোমার ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ককে নির্দেশ করছে। তার মানে একটা ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ক বিভিন্ন দিক থেকে হতে পারে। সেটা হতে পারে পাওনাদার দেনাদারের সম্পর্ক, সেটা হতে পারে তত্ত্বাবধায়কের সম্পর্ক, সেটা হতে পারে ওসি বা ট্রাস্টির সম্পর্ক, বা প্রতিনিধির সম্পর্ক, বা বিভিন্ন ধরনের সেবা সরবরাহকারী। বিভিন্ন ধরনের ব্যাংক কিন্তু অনেক সময় আমাদেরকে তথ্য দেয়, বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে। ব্যাংক আমাদের বিভিন্ন তোমার আহ পরামর্শ দিয়েও সাহায্য করে। যখন ব্যবসায়ীরা আহ
বিভিন্ন ধরনের তোমার অ্যাকাউন্ট খুলতে যায় বা ঋণ নিতে যায়, তখন কিন্তু ব্যাংক বিভিন্ন ধরনের পরামর্শ বা তথ্য দিয়েও আমাদেরকে সাহায্য করতে পারে। তার মানে এই সবগুলোর মাধ্যমে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আচ্ছা, তো এটা খুবই সহজ টপিক। এরপরে আমরা দেখছি যে ব্যাংক সরবরাহকৃত সেবা সুবিধাগুলো, ব্যাংক আমাদেরকে কি কি সেবা বা সুবিধা প্রদান করে, এগুলো অলরেডি আমাদের পুরো চ্যাপ্টারের মধ্যে পড়া হয়ে গিয়েছে। তারপর আমি একবার একবার করে একটু মনে করিয়ে দিই, আর কিছুই না। দেখো, আমানত গ্রহণ বা উত্তোলনের সুযোগ প্রদান, একটু আগে এটা আমরা পড়েছি। জমাকৃত চেকের অর্থ আদায় এবং প্রদত্ত চেকের অর্থ পরিশোধ করা, মানে ব্যাংক আমাদের জন্য কি কি কাজ করছে? পাওনা আদায় ও দেনা বা বিল পরিশোধ করা, গ্রাহকের পক্ষে নিশ্চয়তা প্রদান বা এলসি বা নিশ্চয়তা পত্র ইত্যাদি ইস্যু করা, ব্যাংক সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান, উপদেশ ও পরামর্শ প্রদান করা, যেটা আমি তোমাকে একটু আগে বললাম যে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ব্যাংক তথ্য দেয়, উপদেশ দেয় এবং পরামর্শ দেয়। কিরকম, ধরো তুমি একটা হিসাব খুলতে গেলা, তোমার কিন্তু তখন বলবে যে আমাদের এখানে এই ধরনের হিসাব আছে, এটাতে এই পার্সেন্ট সুদ পাবেন, আপনি এত বছর রাখলে এত এত টাকা পাবেন, আপনি এখানে জমা রাখেন। এই যে তোমাকে বিভিন্ন তথ্য দিল, ব্যাংক সংক্রান্ত উপদেশ দিলে এবং পরামর্শ দিলে, এটা কিন্তু ব্যাংক হরহামেশাই করে থাকে। এরপরে দেখো, বিনিময় বিলের স্বীকৃতি প্রদান, যেটা যে একটু আগে দেখালাম, স্বীকৃতি প্রদান, এই যে এখানে তোমাদেরকে বুঝিয়ে বলেছি আমি। বিনিময় বিলের স্বীকৃতি প্রদান এবং বিলের অর্থ পরিশোধ করা, গ্রাহকের পক্ষে শেয়ার সিকিউরিটি এবং বৈদেশিক মুদ্রা ক্রয় এবং বিক্রয় করা। আমরা দেখেছি যে আমাদের দেশে একটা ব্যাংক আছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা আইসিবি, সে গ্রাহকদের পক্ষে কি করছে? শেয়ার এবং সিকিউরিটি ক্রয় বিক্রয় করছে। ঠিক আছে, এটা আমরা ব্যাংকের শ্রেণী বিভাগের মধ্যেই দেখেছি। তারপর দেখো, কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয় অবলেখকের দায়িত্ব পালন করা। আচ্ছা, অবলেখক কারা? যারা হচ্ছে কমিশনের বিনিময়ে কোনো কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রির দায়িত্ব নেয়, তাদেরকে আমরা অবলেখক বলি। ঠিক আছে, তো মিস অংশীদাররা না, অবলেখক। অংশীদাররা না। অবলেখক হচ্ছে তোমার ব্যাংকে একটা অবলেখক। ঠিক আছে, ব্যাংকে ধরো তুমি কি করবা, তুমি ধরো ব্যাংকে 10,000 টাকা দিলা, টাকা দিয়ে বললা জি তুমি ম্যাম। এই কোম্পানির মালিক, সে বলবা কি আপনি আমার পক্ষে হয়ে আপনি এই আমার কোম্পানির শেয়ার গুলা কিনবেন এবং বিক্রি করে দিবেন। কারণ তুমি ঝামেলা নিতে চাচ্ছ না, ঠিক আছে, এই টাকার হিসাব রাখা, শেয়ারের হিসাব রাখা, তুমি এই কাজটা করতে চাচ্ছ না। তুমি কমিশনের বিনিময়ে ব্যাংকে এই শেয়ার বা ঋণপত্র বিক্রির দায়িত্বটা দিয়ে দিলা। তো শেয়ার বা ঋণপত্রের দায়িত্ব যে কমিশনের বিনিময়ে নেয়, তাকেই হচ্ছে অবলেখক বলে। তাহলে অবলেখক কিন্তু ব্যাংকও হতে পারে, আবার ব্যাংক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানও হতে পারে। ঠিক আছে, ব্যাংক ছাড়া অন্য কোনো জি ফিনান্সিয়াল ম্যাম। প্রতিষ্ঠানও অবলেখক হতে পারে, যে কমিশনের বিনিময়ে অন্য কোম্পানির শেয়ার এবং ঋণপত্র বিক্রির দায়িত্ব পালন করে। তারপরে দেখো, আর্থিক সচ্ছলতার সনদ প্রদান করা। আচ্ছা, এটা হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট বা আর্থিক সচ্ছলতা। আমি তোমাদেরকে এটা মনে হয় পড়ানোর সময় বলেছিলাম, যখন আমরা দেশের বাইরে পড়তে যাই, ঠিক আছে, ইন্টারমিডিয়েটের পরে তোমরা অনেকেই হয়তো যাবা, যাদের ইচ্ছা আছে অ্যাপ্লিকেশন করবা, তখন কিন্তু যারা তোমার হচ্ছে বৃত্তি না পায়, মানে নিজের টাকায় পড়তে যায়, ঠিক আছে, তাদেরকে কি করতে হয়? ব্যাংক থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট ওই ইউনিভার্সিটিতে দেখাতে হয়। কিরকম, যে তুমি তোমার টিউশন ফি প্রদানে সক্ষম আছো। ঠিক আছে, তোমার যে বাইরে যে পড়তে যে টিউশন ফি, সেটা প্রদানে তুমি সক্ষম আছো। তো সেই তোমার অ্যাকাউন্টে যে ফিনান্সিয়াল কন্ডিশনটা, সেটা সম্পর্কে ব্যাংক একটা সনদ প্রদান করে, এটাকে বলা হচ্ছে যে আর্থিক সচ্ছলতার সনদ। এটা আমি তোমাদেরকে ইউনিভার্সিটি দিয়ে বুঝালাম, এটা ইউনিভার্সিটি ছাড়া বিভিন্ন জায়গায় এটা প্রয়োজন হয়। ইভেন আমাদের দেশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে গেলেই বাবা মার আর্থিক সচ্ছলতার সনদ স্কুল দেখতে চায়, যেহেতু এখানে তোমার অনেক এক্সপেন্সিভ, যে তারা ভর্তি করে তোমার টিউশন ফি গুলো তোমার দিতে পারবে কিনা। ঠিক আছে, তো বিভিন্ন ক্ষেত্রে এই আর্থিক সচ্ছলতার সনদটা তোমার হচ্ছে প্রয়োজন হয়। তো এই এই ইউনিভার্সিটি বা তোমার স্কুল কলেজগুলোতে এটা দেখতে চায়, যেখানে তোমার টাকার প্রদানের বিষয়টা আছে। তো এই সনদটাও কিন্তু ব্যাংক প্রদান করে। অবশ্যই তোমার টাকা থাকতে হবে, তার বিনিময়ে তোমাকে এই সনদটা ব্যাংক প্রদান করবে। এছাড়াও ব্যাংক আমাদের বিভিন্ন ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা প্রদান করে, যেমন এটিএম কার্ড। আমরা সবাই এটিএম কার্ডটা এখন সবাই চিনি, সবার বাসায় আছে।
মোবাইল ব্যাংকিং, হোম ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ইত্যাদি সুবিধা প্রদান করে। মূল্যবান সম্পদ সংরক্ষণের লকার সুবিধা প্রদান করা ইত্যাদি। একটা জিনিস খেয়াল করো মেয়েরা, এখানে যে আমরা পড়ছি যে ব্যাংকের সরবরাহকৃত সুবিধা সমূহ, তোমাদের যখন গুরুত্ব আসবে তখন কিন্তু তোমরা ব্যাংকের গুরুত্বের মধ্যে এই বিষয়গুলো তোমরা ঢুকাই দিতে পারবা। তার মানে একটা ওভারঅল একটা জিনিস তোমার লাস্টে আবার চলে আসছে। ঠিক আছে, আবার দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব সেখানেও কিন্তু এগুলো ইউজ করতে পারবা। মানে যারা এগুলা করতে পারবা তারাই কিন্তু মানে বুঝে অনেক কম পরিশ্রমে বেশি নাম্বার পাবা। ঠিক আছে, যে আসলে এটা তো এটার সাথে যায়, মানে সবসময় যে তোমার স্কুলে যেরকম পড়েছে একদম হুবহু আসবে সেরকম না। তোমার হচ্ছে যে কিছু প্রশ্ন তোমাকে আহ, বুঝে তারপর লিখতে হবে। যেমন তোমাকে যদি আমি বলতাম যে ব্যাংকের সেবা বা সুবিধা সমূহ লিখো, অনেক মেয়ে বলতো যে মিস পারবো না তো, কিন্তু যার একটু বুদ্ধি আছে সে বলতো মিস পারবো, কারণ আমরা তো গুরুত্ব পড়ে এসেছি, আমরা ব্যাংকের কার্যাবলী পড়ে এসেছি, তাহলে আমরা অবশ্যই ব্যাংকের সেবা বা সুবিধাটাও পারবো। দেখো একই জিনিসগুলো আমরা আবার পড়লাম। আচ্ছা, তারপর আমি দেখিয়ে দিলাম যেহেতু তোমরা হচ্ছে একদম ফার্স্ট ইয়ারে একদম নতুন। আচ্ছা, এরপরে দেখো পরের টপিকটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, গ্রাহককে জানা। আমরা এতক্ষণ পড়লাম ব্যাংক আর গ্রাহকের সম্পর্ক কি, আর হচ্ছে তোমার ব্যাংক কি কি সেবা দিয়ে থাকে। এখন আমরা জানবো যে গ্রাহককে জানা। একটা ব্যাংকের জন্য একটা গ্রাহকের সম্পর্কে কতটুকু তথ্য জানার প্রয়োজন আছে এবং কেন প্রয়োজন আছে সেটাই আমরা এই টপিকসে জানতে পারবো। ঠিক আছে, তো এখন দেখো বলেছে যে ব্যাংক গ্রাহক সম্পর্কের ক্ষেত্রে গ্রাহককে ভালোভাবে জানার বিষয়টি ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভালো গ্রাহক যেমন ব্যাংকের সাফল্য অর্জনে সহায়ক, তেমনি মন্দ গ্রাহক ব্যাংকের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। আচ্ছা, এটা তো আমরা সবাই বুঝি, তারপরে বলে দিই। একজন ভালো গ্রাহক যে সময় ঋণ নিয়েছে, সময় মতো ঋণের টাকা পরিশোধ করছে, সে ব্যাংকের জন্য একটা আশীর্বাদ, কারণ তার মাধ্যমে ব্যাংক ইনকাম করতে পারছে। পক্ষান্তরে একটা খারাপ গ্রাহক যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঋণ নিয়ে তার কোনো খবরই নেই, ঋণের টাকাও দেয় না, আর হচ্ছে তোমার ইনস্টলমেন্টও দেয় না, সে বুঝতেই পারছো তার জন্য ব্যাংকের কি অবস্থা। ঠিক আছে, তার জন্য ব্যাংক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো একটা ভালো গ্রাহক চিনে তার সাথে লেনদেন করতে পারাটা কিন্তু একদম একদম একটা সঠিক ব্যাংকের বা একটা ব্যাংকারের দায়িত্ব। তো আমরা এই টপিকসে সেটাই দেখবো যে আহ, গ্রাহকের ভালো গ্রাহক না চুজ করতে না পারলে ব্যাংকে অনেক সময় আইনগত জটিলতায় পড়তে হয়। ঠিক আছে, কারণ সরকারের অনেক সময় অনেক লোক আছে ক্রাইম করে, ক্রাইমের অর্থগুলো ব্যাংকে জমা রাখে, তখন কিন্তু সরকার ব্যাংকেও ধরে যে তুমি অবশ্যই এই লোকের সাথে তুমিও ক্রাইমে জড়িত আছো, নাহলে তুমি কেন এত টাকা না জেনে শুনে জমা রাখলা, বা কেন তাকে এত টাকা ঋণ দিলে না জেনে শুনে। তো এই কারণে কিন্তু গ্রাহককে জানতে হবে। শুধু শুধু তোমার এই জানা মানে তোমার ফ্রেন্ডশিপ স্থাপন করে না, এই জানা মানে হচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাংকে মানে গ্রাহককে জানা। দেখো বলেছে যে গ্রাহকের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে যে অনেক সময় ব্যাংককে আইনগত জটিলতার মুখোমুখিও হতে হয়, যেটা আমি একটু আগেই বললাম। তাই একজন ভালো ব্যাংকারের উচিত ভালো গ্রাহক খুঁজে বের করে তাদেরকে লেনদেনে উৎসাহিত করা। একটা বিষয় সবসময় ব্যাংকারদের মনে রাখতে হয় যে ভালো ব্যাংক, ভালো ঋণ গ্রাহক কখনই ঋণের জন্য ব্যাংকের পেছনে ঘোরে না, তাদেরকে খুঁজে বের করে ব্যাংক ঋণ নিতে উৎসাহিত করতে হয়। আচ্ছা, এই জিনিসটা একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরো কি করে আমাদের নাম্বারে প্রায় ফোন আসে, আমরা যারা টিচার আসি, ফোন আসে বিভিন্ন ব্যাংক থেকে, বলে যে ম্যাডাম আপনি হচ্ছে লোন নেন, হোম লোন নিতে পারেন, ডেবিট কার্ড নিতে পারেন, ক্রেডিট কার্ড নিতে পারেন, আমাদের ভালো ভালো সার্ভিস আছে। এই ফোনগুলা কেন আসে বলতো? কারণ ওরা আমাদেরকে খুঁজে বের করেছে। কিভাবে? মানে ওরা বুঝতে পেরেছে যে উনি একজন শিক্ষক, ওনার বেতনটা রেগুলার হচ্ছে, ওনাকে যদি আমরা ঋণ দিতে পারি তাহলে আমাদের ব্যাংকের উন্নতি হবে। দেখো এই যে এই পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমরা তোমাদের তোমাদের মধ্যে বাবা বা অন্য কাউকে জিজ্ঞেস করবো যে তাদের অ্যাকাউন্ট মোবাইলে কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ব্যাংক ম্যাম, থেকে ফোন আসে। হ্যাঁ বলো। প্লিজ, মাঝে মাঝে এমন হয় না যে ঋণ নিয়ে তারপর আবার ফেরত দেয় না? হ্যাঁ, এটাই তো হয়, এটা মাঝে মাঝে না অনেক হয়। ঠিক আছে, এই কারণেই তোমার এই যে টপিক, এটা আসলে একটা ব্যাংকারের জন্য। ভবিষ্যতে যদি তুমি ব্যাংকার হও তখন তোমাকে অবশ্যই সেই গ্রাহকটার সম্পর্কে জানতে হবে, জেনেই তাকে লোন দিতে হবে। এখন দেখো তুমি যদি একটা শিক্ষককে লোন দাও তাহলে কিন্তু তুমি সব জানবে। প্লিজ,
ওই হ্যাঁ ব্যক্তি তো আমাকে ভুল ইনফরমেশনও দিতে পারে। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে সব তদারকি করতে হবে। এই টপিকস আমরা সেটাই করব। লোন দেওয়ার আগে তুমি ব্যক্তি যা বলবে তা বললেই তো হবে না তোমাকে, সেখানে যে তোমাকে তদারকি করতে হবে। যেমন আমি যদি বলি যে আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজের টিচার, আমার কথা কি সে বিশ্বাস করবে? তাকে কি করতে হবে? কলেজে আসতে হবে, এসে কলেজে আমার খোঁজ নিতে হবে, নিয়ে দেখতে হবে অ্যাকচুয়ালি আমার স্যালারি কত, আমি তার এই ঋণ দিতে আহ, সক্ষম কিনা, ঠিক আছে, বা আমার চাকরিটা কি জি পার্মানেন্ট ম্যাম। কিনা, আমি কি আবার 2 দিন পরে কলেজ থেকে চলে যাব কিনা, তখন তো তাদের আমরা চাইলে সে চাইলেও আমাদেরকে কি খুঁজে পাবে না। এই কারণে এই টপিকসটা আমরা পড়ছি। তারপরে তার তোমার হচ্ছে তার যে অ্যাড্রেস, অ্যাড্রেস গুলো ঠিক আছে কিনা, তার বর্তমান ঠিকানা, তার ভবিষ্যৎ ঠিকানা, সরি ভবিষ্যৎ না বর্তমান ঠিকানা, তার স্থায়ী ঠিকানা, এগুলো সব ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই ব্যাংকে জেনে একটা ভালো গ্রাহক ব্যাংকে খুঁজে বের করতে হবে। যে ভালো, যেমন আমি কিন্তু যে ঋণের জন্য বসে থাকি না, তোমাদের দেখবা যে কলেজ খুলে যারা স্কুলের আছে দেখবা যে হেড স্যারের রুমে প্রায় লোকজন আসে যে অ্যাকাউন্ট খোলেন, হিসাব খোলেন। মানে এরা, আমি শুধু আমাদের প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে বলছি, এরকম কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠানে তোমার হচ্ছে সেটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হতে পারে ভালো যে কোনো অফিসে এরকম ব্যাংকের প্রতিনিধি যে কিন্তু বলে যে আমাদের কাছে থেকে ঋণ নেন, লোন নেন। এই যে আমাকে মনে হয় 10-15 দিন আগেও ফোন দিয়েছে লোন দেওয়ার জন্য। এই যে এগুলা কেন করে বলতো? তারা ভালো ভালো গ্রাহক, এরা ফোন নাম্বার কিন্তু তারা বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে কালেকশন করে, করে তারা এরকম ঋণ গ্রহণ করার জন্য বা ঋণ নেওয়ার জন্য উৎসাহিত করে। ব্যাপারটা কি, ঋণ নিয়ে কিন্তু ব্যাংকের ইনকাম, এটা আমরা সবাই জানি যে ব্যাংক হচ্ছে তোমার যত বেশি ঋণ দিবে তত তাদের ইনকামটা ভালো হবে। কিন্তু তাই বলে এখন রহিম করিম আলিম যে চাইবে তাকে যদি ঋণ দিয়ে দেয়, তাহলে তো ওই যে তোমার ব্যাংকে দেউলিয়া হওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। আমরা সেজন্যই দেখছি যে এই গ্রাহককে জানার প্রয়োজনীয়তা কতটুকু বেশি। এরপরে বলেছে যে একইভাবে বড় আমানতকারীদের খুঁজে বের করে তাদেরকে ব্যাংকে আমানত জমা জমা রাখতে উৎসাহ দিতে হয়। এরকম যে অনেকের আছে না, ধরো বিদেশ থেকে অনেক টাকা পড়ে আছে অলস, বা প্রতি মাসে মাসে প্রচুর টাকা আসে, এই ধরনের গ্রাহক খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ব্যাংককে বলতে হবে যে আপনারা টাকা রাখেন আমাদের অ্যাকাউন্ট, আমাদের ব্যাংকে, আমাদের ব্যাংক ভালো ভালো প্যাকেজ দিচ্ছে বা ভালো ভালো অফার দিচ্ছে। প্রয়োজনে তাদের পেছনে ঘুরতে হয়। এটা আমরা কিন্তু অনেকেই দেখি যে ব্যাংকের বিভিন্ন প্রতিনিধিরা আছে, তারা কিন্তু এর পেছনে পেছনে ঘুরে বারবার ফোন দেয়, বারবার বাসায় বা অফিসে এসে বলে যে আমাদের কাছ থেকে লোন নেন বা আমাদের কাছে টাকা জমা রাখেন। এভাবে ব্যাংকারদের বিশেষ বিশেষ গ্রাহকদের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন পড়ে। কোনো গ্রাহক অবৈধ লেনদেন করছে কিনা, মানি লন্ডারিং এর মতো অপরাধে ব্যাংক হিসাবকে ব্যবহার করছে কিনা, এগুলো ব্যাংককে সতর্কতার সাথে নজরে রাখতে হবে। আচ্ছা, মানি লন্ডারিং কি একটু বুঝিয়ে দিই। মানি লন্ডারিং আমাদের চ্যাপ্টারে আমাদের ফিনান্সে 2 নম্বর চ্যাপ্টার একদম ডিটেলস মানি লন্ডারিং নিয়ে আছে। তারপর যেখানে কিন্তু শব্দটা চলে এসেছে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে মানি লন্ডারিং হচ্ছে একটা অপরাধ। কোন ধরনের অপরাধ? অর্থ সংক্রান্ত অবশ্যই অপরাধ। তুমি যদি তোমার অর্থে উৎস, মানে কোনখান থেকে ইনকামটা করছো সেই উৎসটা লুকিয়ে ব্যাংকে জমা রাখো, দেশের টাকা সরকারকে না জানিয়ে বিদেশে পাঠিয়ে দাও, তুমি যদি কর না দাও তাহলে তুমি মানি লন্ডারিং অপরাধে জড়িয়ে গেলে। আবারও বলছি, তুমি যদি ধরো তুমি তুমি আমি চাকরি করি, আমি চাকরি করে প্রতি মাসে 50,000 টাকা পাচ্ছি, এই উৎসটা আমার ব্যাংক হিসাবে লিখতে হবে যে আমার বেতন থেকে 50,000 টাকা আমি জমা রাখছি। এখন একজন প্রতি মাসে মাসে 1 কোটি টাকা জমা রাখছে, কিন্তু সে তার টাকা উৎস কি, সে কোনখান থেকে এত টাকা রাখছে সেটা যদি ব্যাংক না জানে, তাহলে কিন্তু মানি লন্ডারিং হবেই। হতে পারে সে ঘুষ খেয়ে এই টাকাটা রাখছে, মিস হতে 2 পারে নাম্বারই টাকা। এক্স্যাক্টলি 2 নাম্বারই টাকা, মানে 2 নাম্বারই শব্দটা আমি ইউজ করতে চাচ্ছিলাম না। এই 2 নাম্বারই টাকা বলতে যেটা আমরা বুঝি সেটাকে আমরা বলি মানি লন্ডারিং। সেটা ঘুষ, জোয়া চুরি, তারপরে তোমার হচ্ছে যে যে দেখেছি না আমরা ক্যাসিনো, এই ধরনের ব্যবসায় নিয়োজিত যে টাকাগুলো সেগুলো মানি লন্ডারিং এর টাকা। আবার তুমি সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো টাকা বিদেশে পাঠিয়ে দিলে সেটাও মানি লন্ডারিং এর টাকা। এগুলা কিন্তু সবই ব্যাংকের মারফতে হয়। তো ব্যাংক যদি গ্রাহককে ভালোভাবে না জানে, তাহলে কিন্তু এই অবৈধ লেনদেন বা মানি লন্ডারিং এর মতো অপরাধ ঘটতেই থাকবে, ঠিক আছে? তো এগুলা দেখো বলেছে যে সতর্কতার সাথে নজরে রাখতে হবে ভুয়া নামী হিসাব খুলে কেউ যাতে লেনদেন করতে না পারে, এই জন্য গ্রাহক সম্পর্কে জানা প্রয়োজন। এজন্য বর্তমানে হিসাব খুলতে KYC
বা নো ইউর কাস্টমার ফর্ম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। তোমরা যদি রিসেন্টলি কেউ ব্যাংকে হিসাব খুলতে যাও, তোমরা দেখবা যে ব্যাংক অ্যাকাউন্টের, কলেজে থাকলে না তোমাদের দেখাতে পারতাম। আচ্ছা, আগামী ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব, আমি দেখি যে বের করতে পারি কিনা অনলাইন থেকে, যে হচ্ছে যে একটা ব্যাংক অ্যাকাউন্টের ফর্ম আনতে গেলে দেখবে মোটা কয়েক পৃষ্ঠা কাগজ দেয়, সেখানে 2 পৃষ্ঠা মতো তোমার ইনফরমেশন, বাকি 3-4 পৃষ্ঠার উপরে একদম বড় হেডিং করে লেখা থাকে নো ইউর কাস্টমার ফর্ম। ঠিক আছে, এই যে এই ফর্মটা, যে তোমার এই উৎসগুলা কি, কত টাকা লেনদেন করছে, সবকিছু তোমার এই ফর্মের মধ্যে থাকে। আচ্ছা, আমার মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে, তো আজকে হচ্ছে তোমরা এইটুকুই পড়া, আজকে যে জিনিসগুলো পড়লাম এই গ্রাহককে জানা পর্যন্ত পড়া। আগামী ক্লাসে আমি একটু পড়া ধরে দেন এই যে লাস্টের টপিকটা যেটা আছে সেটা পড়িয়ে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ। তোমরা যেটুকু পড়েছি খুব সোজা, তোমরা একটু পড়ে নিয়ে সবাই বুঝতে পারবা। তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম।